বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন থেকে অ্যামোনিয়াই হবে মাছের খাদ্য, শুধু খাদ্য নয়, মাছের প্রোটিন বা আমিষ সমৃদ্ধ খাদ্য। কথাটা শুনে একটু অবাক হলেন, তাই না? এই আধুনিক যুগে, আধুনিক বিজ্ঞানের যুগে এখানে অবাক হওয়ার কিছু নেই। আমাদের ব্যথা হয় মাথায়, ঔষধ সেবন করে মুখ দিয়ে চলে যায় আমাদের পেটে, পাকস্থলীতে, ভালো হয়ে যায় মাথা ব্যথা। আমার পেটে একটা ট্যাবলেট পাঠিয়ে যদি আমি মাথা ব্যথাকে ভালো করতে পারি, তাহলে এই আধুনিক সময় যে অ্যামোনিয়ার অভিশাপে, এই বিষাক্ত উপাদানের অভিশাপে যেখানে আমার চাষিরা জর্জরিত, আমি অক্সিজেন ঠিক রাখতে পারছি না, আমার পিএইচ ঠিক থাকছে না, আমার মাছের বৃদ্ধি হচ্ছে না, মাছ মারা যাচ্ছে, অর্থাৎ এই অভিশাপ থেকে আমরা শুধু মুক্তি পাবো কেন? বিভিন্ন মেডিসিন প্রয়োগ করে বা বিভিন্ন উপাদান প্রয়োগ করে আমরা তো এটাকে একটু আধুনিকতার ছোঁয়া দিলে পরেই একে আমরা মাছের প্রোটিন সমৃদ্ধ খাদ্যে রূপান্তরিত করতে পারি, যেটা ভিয়েতনাম এবং চায়না করছে। ভিয়েতনাম এবং চায়না এরা কিন্তু এদের পুরো পুকুরের যে পানি, এটাকে একটা স্যুপ বানিয়ে ফেলে। একটা মানে যে আমরা যে স্যুপটা খাই না রোগীর পথ্য হিসাবে, যেটা খেলে আমাদের পাকস্থলীটা, পেটটা রিল্যাক্স হয়ে যায়, আমাদের শরীরটা রিল্যাক্স হয়ে যায়, এদের পুরো পুকুরটাই হলো একটা ভিটামিন, মিনারেলস, প্রোটিনের একটা ভান্ডার। এরা সেই ভান্ডারটা তৈরি করে। তাহলে আমাদের দেশে এত জলজ সম্পদ থাকতে, এত প্রাকৃতিক সম্পদ থাকতে আমরা কেন এর সঠিক ব্যবহারটা করতে পারবো না এই আধুনিক সময় এসে? তাহলে আজকে আপনাদেরকে এমন একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব যে আমাদের পুকুরে অ্যামোনিয়াকে নিয়ে আমাদের আর ভাবতে হবে না, এটাকে আমরা আমরা মাছের প্রোটিন বা আমিষ সমৃদ্ধ খাদ্যে রূপান্তরিত করব। অ্যামোনিয়াটা কি? অ্যামোনিয়া হলো একটা নাইট্রোজেনাইজ বজ্র। এটা আমার মাছের মল থেকে আসে, মাছের শরীর থেকে যে পিচ্ছল পদার্থটা এটা যে নির্গত হয় এখান থেকে আসে, আমার ওয়েস্টেজ খাদ্য থেকে আসে, আমার পুকুরের তলানিতে পড়ে থাকা যে পাতা সেটা পচে সেখান থেকে আসে, অতিরিক্ত কাদা থেকে আসে, এবং কাদার ভিতর থাকা যে বিভিন্ন জৈব বজ্র যেটা জমা আছে, এটা ভেঙেই তো অ্যাকচুয়ালি এই বিষাক্ত অ্যামোনিয়াটা তৈরি হয়, যেটা আমাদের চাষিদের সবচেয়ে বড় ভয়ের একটা জায়গা। এই অ্যামোনিয়াকে প্রোটিনে রূপান্তরিত করার আধুনিক বিজ্ঞানটা কি? খুব সহজ একটা বিষয়, সেটা হলো কার্বন সোর্স। আমরা যখন পুকুরে কার্বন সোর্স ব্যবহার করব, তখন আমাদের একটা ভালো জীবাণুর বিস্ফোরণ হবে, অর্থাৎ প্রচুর পরিমাণের গুড ব্যাকটেরিয়ার উৎপাদন এখানে হবে। তাহলে গুড ব্যাকটেরিয়া হলে কি হয়? অ্যামোনিয়াকে খেয়ে তার দেহের ভিতরে প্রোটিনে রূপান্তরিত করে। এই ব্যাকটেরিয়াকে আমার পুকুরের জুপ্লাঙ্কটন খায়, আমার ছোট মাছ এটাকে খায়, আমার চিংড়ি মাছ এটাকে খায়, এবং জুপ্লাঙ্কটনকে আমার ছোট বড় সব ধরনের মাছ এটা খেয়ে থাকে। এবং আমরা তো সাধারণত সবাই জানি যে জুপ্লাঙ্কটনে 40 থেকে 45% প্রোটিন রয়েছে। তাহলে আমরা সহজে শুধুমাত্র কার্বন সোর্স ব্যবহার করে যে অ্যামোনিয়ার অভিশাপ থেকে বাঁচতে পারি এবং অ্যামোনিয়াকে আশীর্বাদে রূপান্তরিত করতে পারি, প্রোটিনে রূপান্তরিত করতে পারি, সেটা না করে আমরা কেন সেই সেই সনাতন যুগের ব্যবস্থাটা নিয়ে আমরা পড়ে থাকব? আমরা কেন অন্যের উপরে নির্ভরশীল হব? আমরা কেন মেডিসিন নির্ভর হয়ে পড়ব? আমরা কেন নিজেদের ক্ষতিটা করব? কিভাবে করলে বা কোন পদ্ধতিতে কাজ করলে পরে আমরা অ্যামোনিয়াকে প্রোটিনে ডাইভার্ট করতে পারবো? আপনাদের এই থিওরিটা বলার আগে আমি এখন যে ডোজটা নিয়ে আলোচনা করব, এটা কখন দেয়া যাবে না? যদি আপনার পুকুরে অক্সিজেনের পরিমাণটা কম থাকে, যদি আপনার পিএইচ অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, অর্থাৎ খুব বেশি থাকে অথবা কম থাকে, পুকুরের পানি যদি কালো থাকে, পুকুরের পানি থেকে যদি গন্ধ আসে, পুকুরের তলায় যদি কাদার পরিমাণ অনেক বেশি থাকে, যেটাকে আপনি প্রস্তুতকালীন সময় ঠিকভাবে শোধন করেননি, এই সময়টায় এই ডোজটা দেয়া যাবে না।
তার কারণটা হলো এই কার্বন সোর্স এবং অন্যান্য উপাদান ব্যবহার করার সাথে সাথে আমার এখানে যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ার একটা বিস্ফোরণ ঘটবে, যে ব্যাকটেরিয়াটা তৈরি হবে তারাও তো অক্সিজেন কনজিউম করে, তারাও অক্সিজেন গ্রহণ করে। আমার পুকুরে অক্সিজেনের পরিমাণ এমনিতেই কম, আমি যখন আরো জীবন্ত ব্যাকটেরিয়ার পরিমাণটা এখানে বাড়ালাম তখন কিন্তু আমার অক্সিজেন ঘাটতিটা আরো বেশি হয়ে গেল। আমার অক্সিজেন যখন ঘাটতি হলো, শর্টেজ হলো, শুধু আমার মাছ ক্ষতিগ্রস্ত হলো না, আমার অ্যামোনিয়াটা আরো বেড়ে গেল, আমার পিএইচটা আরো আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আপনারা পুকুরটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পিএইচ মানটা যদি আমরা 7 থেকে 8.5-এর মধ্যে থাকে, আমার ডিও বা অক্সিজেন এটা যদি 5 ppm এর ভিতরে থাকে, আমার ক্ষারত্ব যদি 80 থেকে 150 ppm এর ভিতরে থাকে, আমাদেরকে এটা মাপতে হবে না? মাপার দরকার নেই, যার মেশিন আছে সে মাপবে। আর আমরা যারা সাধারণ চাষি, আমাদের মাপার দরকার নেই, আমরা সাধারণভাবে আমার পুকুরের মাছ ভাসছে কিনা, আমার পুকুরের পানিতে গন্ধ আছে কিনা, পুকুরের পানিটা ঠিকভাবে সবুজ আছে কিনা, আমার মাছ স্বাভাবিক আছে কিনা, ঠিকভাবে খাদ্য গ্রহণ করছে কিনা, এটা যদি আমি ঠিকভাবে বুঝতে পারি, দেখি যে না পুকুরের পরিবেশ মাছ সব স্বাভাবিক আছে, তাহলে আমি ধরে নিতে পারি যে আমার অক্সিজেন লেভেল, পিএইচ, ক্ষারত্ব সবই ঠিকঠাক আছে। আমি এখন চাইলে ডোজটা করে দিতে পারি। এই ডোজটা করার জন্য আমাকে চিটাগুন নিতে হবে, সরিষার খোল নিতে হবে, ইস্ট নিতে হবে, একটা ভালো মানের প্রোবায়োটিক এখানে ব্যবহার করতে হবে, সাথে কিছুটা আটা অথবা ময়দা অথবা চালের আঠা, এবং কিছুটা পরিমাণে ব্র্যান্ড, এটা অটো ব্র্যান্ড হোক বা দেশি ব্র্যান্ড হোক, কারণ এই ব্র্যান্ডটা দিলে পরে আমাদের জুপ্লান্টনের পরিমাণটাও একটু বাড়ে। তো এই উপাদানগুলো যদি আমরা পরিমাণ মতো এখানে নেই বা ব্যবহার করি, তাহলে আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে ভালো ব্যাকটেরিয়ার উৎপাদন হবে, আমাদের অ্যামোনিয়াটা শুধু নিয়ন্ত্রণই হবে না, কন্ট্রোলই হবে না, এই অ্যামোনিয়াটা প্রোটিনে রূপান্তরিত হবে। তবে এই তালিকাটা আপনার পুকুরের অবস্থা বুঝে একটু কম বেশি যদি করতে হয় সেটা করে নেবেন, কারণ প্রত্যেকটা পুকুরের ধরন কিন্তু ভিন্ন ভিন্ন। সেক্ষেত্রে আমার পুকুরে যে ডোজটা যেভাবে কাজ করবে আপনার পুকুরে সেভাবে কাজ করবে না, এটাই স্বাভাবিক। আপনার পুকুরের অবস্থাটা বুঝে একটু ডোজটাকে কম বেশি করে আপনাকে করতে হবে। এবং আপনি এই যে প্রকৃতি খাদ্যের ডোজ বা পুকুরে ভালো ব্যাকটেরিয়া বাড়ানো, এর যে ধরনের ডোজই করেন না কেন, তা মনে রাখবেন যে সাথে অবশ্যই একটু এয়ারেশনের ব্যবস্থা করবেন। যদি এয়ারেটর থাকে আপনি এয়ারেটর দিলেন, অথবা এয়ারেটর না থাকলেও আপনি একটু পানিতে সাঁতার কাটলেন, পানিটা একটু লাঠি দিয়ে পিটিয়ে একটু পানিটাকে করে দিলেন, অথবা পাতিল দিয়ে ঢেউ দিয়ে পানিটা একটা ঢেউ তুললেন, 1-2 দিনে কাজটা করলে ভালো হয়। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ভিয়েতনাম এবং চায়না, বিশেষ করে ভিয়েতনাম বিশ্বে কেন প্রথম স্থান অধিকার করলো, তারা কি পদ্ধতিতে মাছ চাষ করে, কি পদ্ধতি বা কোন আধুনিক টেকনোলজি তারা ব্যবহার করে, এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যদি আরো কোনো নতুন বিষয় আপনাদের জানার থাকে বা নতুন কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।